এবার বড় অদ্ভুত ব্যাপার হলো, শুনলেই আপনার চোখ গোল হয়ে যাবে। একটা লোক ভর্তি হলের মধ্যে কেউ গুলি চালিয়ে দিল। কেউই কিন্তু গুলি চালানোর আওয়াজটা পেল না। এমনিতেই যথেষ্ট আওয়াজ হচ্ছিল, একটা রক ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল ওখানে, মিউজিক যথেষ্ট জোরে চলছিল। যেই মাত্র গান শেষ হলো একটা গুলি চলল। গুলি কে চালিয়েছিল, কখন চালিয়েছিল জানতে পারলই না কেউ। উপস্থিত সবাই শুধু এটাই দেখলো যে স্টেজের ওপরে একটা মেয়ে দাঁড়াম করে লুটিয়ে পড়ল। দেখতে দেখতেই হল খালি হয়ে গেল, লোকজন পালিয়ে গেল, আর ভিড়ের মধ্যে পালালো ওই খুনিটাও। লাশটা দেখার পর আমাদের ডক্টর সালুখে একটা ডায়াগ্রাম বানালেন, একটা চার্ট, আর তাতেই উনি দেখালেন যে গুলিটা ঠিক কিভাবে চলেছিল। আর হলে অতগুলো লোক বসেছিল, তারা কেউ জানতেই পারেনি যে গুলিটা কখন চালানো হয়েছিল। আর আমাদের ডাক্তারবাবু একেবারে বলেই দিলেন যে গুলিটা কিভাবে চলেছিল। এখন হলে যদি 500 লোক থেকে থাকে তো বেশিরভাগ লোকই তো বেঁচে গেল, মানে গুলি তারা কোনোভাবেই চালায়নি। আর কিছু লোক ছিল মানে শখানেকের মতো, তারা ওইখানেই বসেছিল যে দিকটা ডক্টর সালুখে বোঝাতে চাইছিলেন। আর আমরা সবাই মিলে ওই বলে না, খুঁজতে খুঁজতে খুঁজেই পেলাম ওকে। বড় অদ্ভুত ব্যাপার না? হোয়াট এ ফ্যান্টাস্টিক ডিটেকশন। আপনারা নিজেরাই দেখুন আমরা ওই খুনিটাকে কিভাবে ধরেছিলাম, আর ওই খুনিটা কে ছিল। ভাই মনোজ, যখন থেকে এখানে এসেছিস কিছুই বলছিস না, কি ব্যাপার বলতো? আমি একটা কথা ভাবছি ভাই, মেয়েদের ব্যাপারে। হ্যাঁ, আমি একটা প্ল্যান বানাচ্ছি। প্ল্যান? কি রকম প্ল্যান? বাজি লাগা বলছি তাহলে। বাজি? কিসের বাজি? এই যে ডেরিভানা রক ব্যান্ড আছে না, আজকে ওদের শো ওপেন হচ্ছে। আর আমি এটা বাজি রেখে বলতে পারি যে আজকে ওদের শোটা মানে আজকে রাতের কমপ্লিট হবেই না। ভাই তুই এই ব্যান্ডের ব্যাপারে কেন ভাবছিস বলতো? ভাই তোরা আগে বাজি তো রাখ। 1 লাখ। 1 লাখ টাকার? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি জানি এই বাজিটা আমি জিতবো, তোরা বাজি তো রাখ ভাই। আজকে রাতে কিছু অদ্ভুত ঘটবে। Hello rock lovers, it's good to be back on the stage after 1 year. এখন তোমরা হয়তো ভাবছো যে আমি আর ও বিয়ের ড্রেস কেন পরেছি, রাইট? এটা এই কারণে যে আমরা দুজনে কনসার্টের আগে বিয়ে করে নিয়েছি। আজকে আমার আর ওর একটা বিশেষ দিন, আর আমি এই মুহূর্তটা কখনো ভুলবো না। আর এই শোটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল, আপনাদের আর বেশি সময় নেব না, আপনাদের জন্য গাইছি একটা সুন্দর গান।
দারুণ হয়েছে, দারুণ। কি হয়েছে, কি হয়েছে? ও মাই গড, এর তো গুলি লেগেছে। দেখো তো। আরে, চলো চলো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। মেলিনা, মেলিনা, মেলিনা। শালুকে কি হয়েছে? কোনো নতুন জিনিস দেখাবে বলছিলে? কি হয়েছে? ওই মুখে তালা কেন মেরে আছো? আরে এই লোকটা কে? কি করে জানবো? আরে কি করে জানবো মানে? আর তোমার ল্যাবে দাঁড়িয়ে আছে আর তুমি ওকে চেনো না? না, আমার মনে হয়েছিল তুমি ওকে পাঠিয়েছো। যখন থেকে এসেছে বোবা কালার মতো দাঁড়িয়ে আছে, না কিছু বলছে না কিছু করছে, চুপচাপ বাইরে যাচ্ছে আবার ভেতরে আসছে। আরে কিন্তু এই কে? তারা নাকি এখান থেকে ল্যাবে কত সিক্রেট জিনিস থাকে, এ তো সব দেখে নেবে। তুমি দাঁড়াও না। হে ইউ, কোথা থেকে এসেছেন? আরে বোবা নাকি? আয় স্যার, দুদিন হয়ে গেছে আমিও জিজ্ঞাসা করে করে হাঁপিয়ে গেছি। আমার মনে হলো এসিপি স্যার সালুকে স্যারকে তাড়াবার জন্য এনাকে পাঠিয়েছেন। এর ব্যবস্থা তো আমিই করছি। এই, আমার ব্যাপারে জানিস তো তুই? হ্যাঁ, আরে কানেও কালা নাকি তুই? হ্যাঁ, কি এ তো এটা? শালুকে পড়ে নিয়েছো? কিন্তু এটা কি? হেডকোয়ার্টার থেকে পাঠিয়েছে কেন? তোমার উপর আর আমার উপর নজর রাখতে। এখানে লেখা আছে সিকিউরিটি বাড়ানোর কথা। আরে যদি তাই হবে তাহলে এই বোবাটাকে পাঠিয়েছে কেন? বোবা নয় এ, গলায় কিছু আটকে রয়েছে। এর গলা তো আমি পরিষ্কার করব। এই চটপট এখান থেকে তুমি কেটে পড়ো। এসিপি প্রদ্যুমান হিয়ার। কি একটা মেয়েকে গুলি করা হয়েছে? কোথায়? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ দেখতে পায়নি গুলি কোথা থেকে চালিয়েছে? কেন কেউ জানো না? না স্যার, ও আমার হাতের উপরই মারা গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। নিজেকে সামলাও তুমি, ভাগ্যকে কে পরিবর্তন করতে পারে? আজই আমাদের বিয়ে হয়েছে আর আর আজই এসব। আই এম সরি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। স্যার, মিলিনার গুলি লাগার পরে অডিটোরিয়ামে দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যে কিছু মানুষ অডিটোরিয়াম থেকে বেরিয়ে যায়। কি স্যার, আমাদের গার্ডরা তো মেইন গেটটাকে বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পাবলিকরা সব ধাক্কা দিয়ে বেরিয়ে চলে গেছে। তুমি জানো যে তোমার জন্য হয়তো খুনি পালিয়ে গেছে, তুমি লোকদের যেতে দিয়েছো। ক্ষমা করুন স্যার, আমরা চেষ্টা করেছিলাম এই সিচুয়েশনটাকে ঠিক আছে সামলাবো। বিবেক, স্যার, দেখো এদের মধ্যে যেন কেউ বাইরে যেতে না পারে। কেউ বাইরে যাবে না এখান থেকে। এদের প্রত্যেকের হাত চেক করো, দেখো গান পাউডারে কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। এই অডিটোরিয়ামটার চারদিকটা দেখো। এই দেখুন স্যার, গুলি মনে হচ্ছে সামনে থেকে চালিয়েছিল। গুলিটা মনে হয় সামনের দিক থেকে চালিয়েছে। সেরকমই তো মনে হচ্ছে স্যার। বিবেক, কিছু জানা গেল? না স্যার,
এদের মধ্যে কারো হাতে গান পাউডারের কোনো চিহ্ন নেই স্যার। ফেডরিক, কিছু পেলে? স্যার পুরো অডিটোরিয়াম খুঁজে ফেললাম স্যার, কোথাও কিচ্ছু পেলাম না। এর মানে হলো খুনি পালিয়ে গেছে দয়া। স্যার 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 এক মিনিট স্যার। কি? স্যার মেলিনা যখন গানের শেষের পর বউ করছিল তখন আমি ওর একটা ফটো তুলেছিলাম। ফটো তুলেছো? হ্যাঁ স্যার, আমার মোবাইল দিয়ে। দেখাও তো দেখি। এই দিন স্যার। ফ্যান্টাস্টিক, দারুণ কাজে লাগবে দয়া। এটা এমএমএস করে দাও দয়াকে। এ তো আজ কিছু লিখছে না দেখছি, মনে হচ্ছে চলে যাবে। ওই দেখো, মনে হচ্ছে তোমার ব্যাপারেই লিখছে। আরে ছাড়ো ভাই, ওকেও তো কিছু কাজ করতে দাও। আপনারা এটা দেখুন, এই অডিটোরিয়ামে যে গুলি চলেছিল, এই এক্সরেটা দেখো। মেয়েটার যে গুলিটা লাগে সেটা এইখানে এসে আটকে যায়, রিবের হাড়ের পাশে। এই গুলিটা ঢুকলো কিভাবে পেটের ভেতরে? স্যার পিঠের সাইডে লেগেছে। এই কথাটাই আপনাকে বলতে চাইছি বস, যে গুলি চলেছে পাশ থেকে আর এসে আটকে গেছে রিবের হাড়ের ঠিক পাশে। তার মানে এটা আমরা ভেবে নিতেই পারি যে গুলিটা চালানোর সময় ওই লোকটি কোথায় বসেছিল। শালুকে, ইউ আর এ জিনিয়াস। আরে বস, আমি তো এই প্রতিজ্ঞা করেই বেঁচে আছি যে একটা ক্রিমিনালকেও নিশ্চিন্তে ঘুমোতে দেবো না। আগে হ্যাঁ, আর ক্রিমিনাল কিভাবে যে খুন করে কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়বে? ন, আমি তো এইটাও তোমাকে জানিয়ে দেব যে ওই লোকটি কোথায় লুকিয়ে আছে। কথা দিচ্ছ? একদম। তোমরা সবাই মিলে যদি একটু সাহায্য করো তো। ওখানে কি করছে ও? হ্যাঁ, তুমি আমাদের কাজ করতে দেবে কি না? আরে ছাড়ো না ভাই। কি ছাড়বো ওকে? আরে এখনো লেখার সময়। হ্যাঁ ঠিক আছে, লিখতে দাও। ছাড়ুন ডক্টর সালুকে, আপনি আমাদের বলছিলেন যে যদি আমরা আপনাকে একটু সাহায্য করি তাহলে আপনি ওই খুনিটাকে ঠিক খুঁজে বের করবেন, তাই তো? হ্যাঁ দয়া। তাহলে এই দেখুন, এটা একটা ফটোটা যদি আপনার কোনো কাজে লাগে তো। ছবিটা একটা ছেলে ওর মোবাইলে তুলেছিল যখন ওদের পুরো টিমটা গান শেষ করবার পর অডিয়েন্সের সামনে ঝুঁকে বক করছিল। দেখুন দেখি। আরে ভাই, এই ফটোটা গুলি লাগার অল্প একটু আগের। হ্যাঁ। আরে বস, কাজ হয়ে গেছে। তার মানে মেয়েটির যখন গুলি লাগে তখন সে অডিয়েন্সের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ওই মিলিনার গুলি লাগে পেটের সাইডে। তার মানে হলো গুলি যে চালিয়েছে সে অডিটোরিয়ামের মাঝখান থেকে সাইডের দিকে বসেছিল। আরে ভাই, তুমি কাজ করতে দেবে কিনা, নয়তো আমার ঘাড়ে এসে বসো। যাও এখান থেকে, চলে যাও। স্যার চলে গেলেন? স্যার আপনার না প্রথম থেকেই এভাবে কথা বলা উচিত ছিল মেজাজের সাথে। ডাক্তার সারিকা, ডাক্তার সালুকের আওয়াজে আচ্ছা আচ্ছা লোকের প্যান্ট ঢিলে হয়ে যায়। আরে এই নিন, চলে এসেছেন প্যান্ট টাইট করে। স্যার আপনি ওই বলতে চাইছিলেন না যে গুলি মেরেছিল সে কোথায় বসেছিল? ও হ্যাঁ হ্যাঁ, দেখো আমার আইডিয়া ছিল যে এরকমই একটা কিছু ঘটবে, তাই আমি আগে থেকেই প্ল্যান করে এটা করে রেখেছি। এ দেখো, যখন গুলি চলে তখন এই লোকগুলো এইভাবে দাঁড়িয়েছিল অডিয়েন্সের দিকে মুখ করে, আর গুলিটা লেগেছে সাইডে এইভাবে। তার মানে হলো যে গুলি এই সিট থেকেই কেউ চালিয়েছে। মানে A12, B11, C10, D9 আর E8, এদের মধ্যে যারা বসেছিল তাদের মধ্যে কারোর কাজ এটা। চলো অডিটোরিয়ামে আমাদের আবার যেতে হবে। ওই সিটগুলোতে কে কে বসেছিল? কিন্তু স্যার আপনি ওই লোকগুলোকে কোথায় খুঁজবেন? এতক্ষণে তো সব লোকগুলো ইন্ডিয়ার কোন কোনায় না কোনায় গিয়ে লুকিয়ে বসে আছে। সারিকা, ওই লোক যদি মাটির নিচে লুকিয়ে থাকে সেখান থেকেও খুঁড়ে আমরা ওকে বের করে আনবো। দয়া, শালুকে বলছিল গুলি অডিটোরিয়ামের রাইট সাইড থেকে চালানো হয়েছিল।
এখানে আমাদের আবার নতুন করে সেরকমই একটা সিন ক্রিয়েট করতে হবে। যখন মিলিনা ওখানে দাঁড়িয়ে ছিল, যখন গুলি চলেছে তখন মিলিনা এখানে ছিল, আর গুলি হয়তো ওখান থেকে অডিটোরিয়ামের ডান দিক থেকে, তাই না? ফেডরিক, যাও পুতুল আর দড়িটা নিয়ে এসো তো তাড়াতাড়ি। ইয়েস স্যার। চলো চলো তাড়াতাড়ি ফেডরিক। স্যার পুতুলটা কোথায় রাখবো? আমার মাথার ওপর রাখো। হ্যাঁ? মিলিনা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে রাখো, রাখো এখানে, সাবধানে। ঠিক আছে দয়া? স্যার। ওই অডিটোরিয়ামের ঠিক ডান দিকে কোনায় গিয়ে তুমি দাঁড়াও, এক্সট্রিম রাইট কর্নার। ইয়েস স্যার। স্যার। বিবেক, স্যার। এবার দড়িটা এই পুতুলের কোমরে বাঁধো আর দয়ার কাছে নিয়ে যাও। সাবধানে দয়া। হ্যাঁ, ওই জায়গায় বেঁধে ফেলো দড়িটা। ইয়েস স্যার। হয়ে গেছে। দেখো, সালুকে আমাদের বলেছিল গুলি সোজা চলেনি, বরং অডিটোরিয়ামের ডান দিক থেকে চলেছিল। তাহলে সেই জন্যই গুলি মিলিনার সাইডে পেটের মধ্যে লাগে। আমরা একটা কাজ করি, ফেডরিক, তুমি গিয়ে এ রোর 12 নম্বর সিটে গিয়ে বসো। ইয়েস স্যার। বিবেক, তুমি বি রোর 11 নম্বর সিটে গিয়ে বসো। দয়া, স্যার। সি রোর 10 নম্বর সিটে গিয়ে বসো। ইয়েস স্যার। এবার দেখি ওই রাতে কি ঘটেছিল। যখন শো শেষ হয় তখন জন, মিলিনা আর ওর গ্রুপ অডিয়েন্সের সামনে যখন ঝোঁকে, যে মুহূর্তে মিলিনা ঝুঁকে পড়ে ঠিক সেই সময় ডান দিক থেকে গুলি চলে, যেটা সাইড থেকে এসে মিলিনার পেটে লাগে আর মিলিনার মৃত্যু হয়। দাদা, তোমার কি মনে হয়, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে গুলি চালানো সম্ভব? স্যার, যেটা আপনি বলতে চাইছেন যে মিলিনা গান শেষ করবার পর ঝুঁকেছিল অডিয়েন্সের সামনে, অডিয়েন্স তখন দাঁড়িয়ে গেছিল স্যার। আর যদি আমি এখান থেকে গুলি করতেও চাই মিলিনাকে, তাহলে আমাকে পিস্তলটা সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাঁধের ওপরে রাখতে হবে স্যার। আর এইভাবে ফায়ার করতে গেলে হয়তো নিশানা ভুলও হতে পারে আর ধরা পড়ার ভয়ও আছে স্যার। রাইট দয়া। বিবেক, তোমার কি মনে হয়? আর স্যার, এই সিট থেকে ঠিক করে বসে নিশানা করার সুযোগই পাওয়া যায় না স্যার। তার মানে এখন বাকি রইল ফেডরিক। মানে আমি বলতে চাইছি, এ রো এর 12 নম্বর সিট একেবারে সামনের রো, এ রো 12 নম্বরের সিট, যেখান থেকে কেউ খুব সহজেই গুলি চালাতে পারে। স্যার, আমারও মনে হয় গুলি প্রথম রো থেকেই চলেছিল। আমারও তো তাই মনে হয়, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না দয়া, এবার ওর আশেপাশের লোকেরা তারা কেউ কিচ্ছু শুনতে পায়নি, কেউ কিছু দেখেও নি। স্যার, এটাও হতে পারে যে খুনির আশেপাশে যারা বসেছিল তারাও ওরই দলের লোক। হতে পারে স্যার, হ্যাঁ? মনে হচ্ছে গানে সাইলেন্সার কিংবা মাফলার লাগানো ছিল। মেনে নিলাম ফেডরিক, কিন্তু অল্প হলেও তো শব্দ হয়েছিল, কেউ তো নিশ্চয়ই শুনেছে। আবার স্যার, এটাও হতে পারে যে খুনির আশেপাশের লোকজনেরা সব চেনা জানা লোক ছিল। হতে পারে দয়া, হতে পারে। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারকে তো দেখতে পাচ্ছি না, ও আমাদের নিশ্চয়ই বলতে পারবে যে এ 11, 12, 13, 14 থেকে কে বসেছিল। বিবেক, ওই ইভেন্ট ম্যানেজার কোথায়? স্যার, উনি কিছুক্ষণ আগে টিকিট বুকিং কাউন্টারের দিকে গেছে স্যার। ফেডরিক, বিবেক, তোমরা এখানেই থাকো, আমি আর দয়া গিয়ে ইভেন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলি। ম্যানেজার বাবু। স্যার, আপনারা স্যার, আপনাদের অফিসারদের তো আমি সব কথা আপনি চাইলে তো। দেখো, সে কথা বলতে আসিনি, একটা কাজ করো। বলুন স্যার। তোমাদের রেকর্ড চেক করো। কোনটা? ওই যে সিট নাম্বারের রেকর্ড, তোমার কাছে যে সিটের চার্ট আছে, যেগুলো দেখে সিট নাম্বারগুলো দেখা যায় সেগুলো। আচ্ছা। যেদিন খুন হয়েছে ওই দিন যে কটা টিকিট বিক্রি হয়েছে তার চার্ট দেখতে চাই। ওখানে এ রো এর 11, 12 আর 13 নম্বর সিটে কে কে বসেছিল? ক্ষমা করুন স্যার, সেটাই প্রবলেম আছে স্যার। প্রবলেম আছে? কি প্রবলেম আছে? আমাদের কাছে সেরকম তো কোনো রেকর্ডসই নেই। দেখো, বাহানা করবেন একদম, বিপদে পড়বে তাহলে। আরে কিছু তো থাকবে, নাম ঠিকানা বা আর কিছু কিছু তো লেখা থাকবে। না স্যার, কিছুই নেই। কেন নেই? আজকাল টেররিস্ট অ্যাটাকের জন্য লোকজন সিকিউরিটির ব্যাপারে এত সাবধানতা অবলম্বন করছে, আর আপনি কোনো রেকর্ড না রেখেই টিকিট বিক্রি করে যাচ্ছেন। 1 মিনিট স্যার।
এই যে সিটগুলো আছে A11, 12, 13 এগুলো এখান থেকে বিক্রি হয়নি। এখান থেকে বিক্রি হয়নি? তাহলে কোত্থেকে হয়েছে? আপনি তো জানেন স্যার, আমাদের বড় বড় মিউজিক স্টোরের সাথে টাই আপ করা আছে। ওই 20খানা টিকিট আমরা রেখে দিয়েছিলাম ওই 3-4টে দোকানের জন্য বিক্রি করার জন্য। তাহলে এই সিট নাম্বার A11, 12 আর 13 কোন দোকানে বিক্রির জন্য দিয়েছিলে? 1 মিনিট স্যার। A11, 12, 13 এই দেখা যাচ্ছে রো এবি লারারা মিউজিক স্টোরে। লারারা মিউজিক স্টোর? আওয়াজ অডিটোরিয়াম থেকে এলো। এখানে কি হয়েছে ভাই? হ্যাঁ, আরে কি হয়েছে এখানে? অজ্ঞান হয়ে গেছে। দেখো তো দয়া, ওখানে কি হয়েছে? ফ্রেডি সাবধানে সাবধানে। ফ্রেডি 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 এটা কি হলো ফেডরিকে? ফ্রেডি স্যার অজ্ঞান হয়ে গেছে স্যার। ওঠাও ওঠাও, তাড়াতাড়ি ওঠাও। ইয়েস স্যার। বিবেক সাবধানে, খুব ভারী কিন্তু ফ্রেডি। সাবধানে সাবধানে। ফেডরিক, সাবধানে নিয়ে যাও গিয়ে। বেরিয়ে চলুন স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার মাস্কটা পরে ওখানে গিয়ে দেখো, ভালো করে দেখো গন্ধটা কোত্থেকে আসছে, দুর্গন্ধর কারণটা কি। ফ্রেডি এখানেই অজ্ঞান হয়েছিল, তার মানে এখানেই আশেপাশে কিছু আছে। এটা কি? দুর্গন্ধটা এখান থেকেই বেরোচ্ছে। শালুকে, এটা এমন কি জিনিস যেটার জন্য ফেডরিক অজ্ঞান হয়ে গিয়েছিল? আরে ভাই, ও ফ্রেডরি, ও তো অজ্ঞান হওয়ারই কথা ছিল, ব্যাস হয়ে গেছে। শালুকে, তবু কোনো কারণ তো নিশ্চয়ই আছে। এটা এমন কি জিনিস যেটার জন্য এত সমস্ত ঘটেছে? এই জিনিসটা ছিল, এই সোডিয়ামের টুকরো। সোডিয়াম? এটা বাইরে পড়েছিল, যার জন্য ফ্রেডি অজ্ঞান হয়ে গেছিল। একদম ঠিক। আরে ভাই, আজ পর্যন্ত আমি সারা জীবনে আমি কোনোদিন শুনিনি যে সোডিয়াম শুঁকে কেউ অজ্ঞান হয়ে গেছে। তাহলে ফেডরিক কি করে অজ্ঞান হয়ে গেল? এত সাংঘাতিক দুর্গন্ধ বেরোচ্ছিল, সেই জন্যই অজ্ঞান হয়ে গেছিল হয়তো। যদি আমি সোডিয়ামের টুকরোটাকে এই সলিউশন থেকে বার করি, তাহলে তোমরা কেউ এখানে দাঁড়াতে পারবে না। আচ্ছা, কিন্তু এটা অডিটোরিয়ামে আসলো কি করে? স্যার হয়তো কেউ ওখানে ওদের শোটা খারাপ করার জন্য এটা রেখেছিল, আর বাই চান্স প্রথমেই গন্ধটা ছড়ায়নি। স্যার এটাও হতে পারে যে খুনি এটা ওখানে এই জন্যই রেখেছিল, যাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, লোকজন ভয় পালায়, আর এই সুযোগে ও গুলিটা চালাতে পারে। বেশ বড় সড়ো প্ল্যান করেছিল। স্যার, হ্যাঁ স্যার ফ্রেডি স্যারের কিছু হয়ে গেছে স্যার, সাবধানে স্যার। ফ্রেডি কি হচ্ছে ফেডরিক? কি হচ্ছে? সালুকে স্যার, এসিপি স্যার কিন্তু আমাকে জবরদস্তি ফাঁসিয়ে দিল। ফেডরিক, আমি সালুকে নই, এসিপি প্রদ্যুমান। এটা ফরেন্সিক ল্যাব স্যার, এখানে এসিপি প্রদ্যুমান কি করে আসবে স্যার? আরে বস, এর মেশিন ঠিক হতে একটু সময় লাগবে। এসিপি স্যার, আমিও ঠিক এই কথাই ভেবেছি। আরে ভাই, এই স্ক্রু তো একদম ঢিল হয়ে গেছে। হ্যাঁ বিবেক, তুই হাসছিস কেন? ফ্রেডি দা স্যার, আমি শুধু ওই পেপারটা তুলে নিয়ে ব্যাগের মধ্যে রেখেছি। কোন পেপার ফ্রেডি? ওই পেপারটাই স্যার, যেটা খোলা মাত্রই মারাত্মক একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো। গ্রেট জব ফ্রেডি। ওই পেপার কোথায় সব? আমি সযত্নে রেখে দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি। বিবেককে কিন্তু দেখাবে না। ঠিক আছে। এদিকে দাও। এসিপি সাহেবকেই দিয়ে দাও। একটা কাজ করো দয়া, একে বাড়ি নিয়ে যাও আর এর সঙ্গে থেকো যতক্ষণ না এ ঠিক হয়ে যায়, বুঝলে? তারপরে ঠিক হয়ে গেলে একে নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে। ফ্রেডি, ফেডরিকের কম্পিউটারে তো ভাইরাস ঢুকে গেছে। স্যার মনে হচ্ছে ওই লোকটা এই পেপারে এই সোডিয়ামটাকে মুড়ে নিয়ে এসেছিল। ফ্রেডি এটাকে তুলে খুবই ভালো কাজ করেছে।
এটা তো একটা নিউজ পেপার। এটা কি, এর ওপরে একটা স্ট্যাম্প মারা রয়েছে, HAN, হ্যান্ড পেপার মার্ট। এটা মনে হয় পেপার যে বিক্রি করে তার জিনিস। এর মধ্যে একটা লেখাও রয়েছে C202। বস, এটা কিন্তু ফ্ল্যাটের নাম্বার। তার মানে যে নিউজ পেপার থেকে এই কাগজের টুকরোটা ছেঁড়া হয়েছে সেই নিউজ পেপারটা এই ফ্ল্যাট নাম্বার 202-এরই হবে। আর হ্যান্ড পেপার মার্ক করে পেপারওয়ালা ওটাকে এখানে দিয়েছে। অভিজিৎ, তুমি আর বিবেক লালারা মিউজিক স্টোরে চলে যাও, ইয়েস স্যার। আর আমি আর দয়া হ্যান্ড পেপার মার্টে যাব। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আপনি কিছু টিকিট বিক্রি করেছিলেন এই ডিরেভানা রক ব্যান্ডের? হ্যাঁ স্যার, এটা ওই শোটাই না যেটা কাল রাত্রে হয়েছে? শুনেছি ওখানে খুন হয়েছে। হ্যাঁ, ওই খুনটার কথাই বলছি। আপনি দেখছি সবই জানেন। স্যার ওই শোয়ের টিকিট আমরাই দিয়েছি। গুড। কাকে কাকে বিক্রি করেছিলেন কিছু মনে আছে? স্যার এটা আমরা কি করে বলতে পারি? কেন, আপনি তো বিক্রি হ্যাঁ করেছিলেন স্যার, বিক্রি টিকিটগুলো। করেছিলাম, কিন্তু এইটা বলা খুব মুশকিল যে ওই টিকিটগুলো কারা কিনেছে। কিছু তো মনে আছে আপনার, কারুর না কারুর মুখ। স্যার সারাদিনে এখানে বহু লোক আসা যাওয়া করে। 4-5 দিন আগে কে এসেছিল আর কোন টিকিট নিয়েছিল সেটা আমি কি করে বলতে পারি? স্যার, পাওয়া ভীষণই মুশকিল। আচ্ছা একটা কথা বলুন, যে যে লোক টিকিট কেটেছিল তারা কি শুধু ক্যাশ দিয়েই কেটেছিল নাকি তারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিল? স্যার 1 মিনিট। একটা লোক ছিল যে নিজের ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কিনেছিল। গুড, তাহলে তার রিসিট তো আছে আপনার কাছে, একটু দেখান আমাকে কে ছিল সেই লোকটা। হ্যাঁ স্যার 1 মিনিট। এই নিন স্যার। থ্যাংক ইউ। বিবেক, একটু কল করো এই লোকটাকে আর বিউরোতে ডাকো ওনাকে। এক্সকিউজ মি। ইয়েস। আচ্ছা, এই পেপারের টুকরোটা দেখুন, আপনি কি এটাকে চেনেন? এটা তো শুধু একটা পেপারের টুকরো। হ্যাঁ, এটা পেপারের টুকরো, তবু এটা মন দিয়ে দেখুন। আরে এর মধ্যে তো একটা স্ট্যাম্প লাগানো রয়েছে, HAN, পেপার মার্ট, হ্যান্ড পেপার মার্ট, হ্যান্ড পেপার মার্ট। হ্যাঁ একদম ঠিক, HAN, হ্যান্ড পেপার মার্ট। আপনাদেরই তো? না, আমার তো মোহন পেপার মার্ট আছে। মনের এমও ইরেজ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বাকি রয়েছে হ্যান্ড পেপার মার্ট। হ্যান্ড পেপার মার্ট আপনাদেরই তো? হ্যাঁ, এই পেপারটা তো আমারই, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? একটু ভালো করে দেখো, এতে C202 লেখা আছে। তুমি কি বলতে পারবে যে ফ্ল্যাট নাম্বার C202 এর নিউজ পেপারটা তোমরা কোন বিল্ডিংটাতে দাও? বলছি স্যার, 1 মিনিট। C202। চিঙ্কারা টাওয়ার্স। স্যার, ইনি সেই ব্যক্তি যার ক্রেডিট কার্ডের রিসিপ্ট আমরা ওই মিউজিক স্টোর থেকে পেয়েছিলাম স্যার, মিস্টার রাজীব। স্যার আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? অডিটোরিয়াম থেকে কেন পালিয়েছিলে তুমি? স্যার আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলে নাকি? স্যার আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি যখন থেকে টেররিস্ট অ্যাটাক হয়েছে এইসব কেসে সবার আগে নিজের প্রাণ বাঁচানোর জন্য সবাই পালায়। ওই সময় যখন মেলিনার গুলি লেগেছিল তখন পুরো অডিটোরিয়ামে চারিদিকে ছোটাছুটি হচ্ছিল। আমিও নিজের প্রাণ বাঁচাতে বাইরে পালিয়েছিলাম। তুমি সত্যি বলছো তো? স্যার একদম সত্যি বলছি। আর স্যার মেলিনার খুনের সঙ্গে আমার কোনো কানেকশন নেই। আগে তুমি এটা বলো, অডিটোরিয়ামে তুমি কত নম্বর সিটে বসেছিলে? স্যার B12। B12? স্যার এ তো খুনির একদম পিছনেই ছিল। খুনির পেছনে? ইয়েস মিস্টার রাজীব, খুনির পিছনে। আর যদি তুমি খুনির পিছনে বসে থাকো তাহলে তুমি খুনিকে গুলি করতে দেখেছো, বা কম করে তুমি গুলি চলার আওয়াজটা তো শুনেছো। না স্যার, অ্যাকচুয়ালি অডিটোরিয়ামে এত আওয়াজ ছিল যে আমি কিছু ঠিক করে বুঝতেই পারিনি। মানে তুমি কিচ্ছু দেখোনি? কিছুই তুমি দেখোনি? কোনো কিছু? 1 মিনিট স্যার। কি স্যার, আমার সামনের সিটে যে লোকটা বসেছিল ওর ডান কানের পেছনে একটা ট্যাটু ছিল স্যার। ট্যাটু? হ্যাঁ স্যার। কিরকম ট্যাটু? একটা বিছের ট্যাটু স্যার। বিছের ট্যাটু? গুড, ভেরি গুড।
থ্যাংক ইউ মিস্টার রাজীব, কিন্তু শহর ছেড়ে যাবে না, ওকে? রাইট স্যার। ইউ মে গো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হয়তো এই খুনির কোনো ক্রিমিনাল রেকর্ড আছে আমাদের কাছে। একটা কাজ করো, ক্রিমিনাল রেকর্ড চেক করো আর দেখো এরকম কোনো খুনি আছে কিনা যার ডান কানের নিচে কোনো বিছের মতন ট্যাটু আছে কিনা। Yes, ঠিক sir. আছে, চেক করো। স্যার, আমাদের ডেটাতে এমন কোনো ক্রিমিনাল নেই যার ডান কাঁধের পিছনে একটা বিছুর ট্যাটু রয়েছে স্যার। এখানে এই ফাইলগুলোতেও নেই। এসিপি স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, পৌঁছাচ্ছি। অভিজিৎ, যার কানের পাশে ট্যাটু লাগানো আছে সেই বোধহয় খুনি হবে। যে করেই হোক ওকে আমাদের খুঁজে বের করতে হবে। এখন দেখি এখানে কি পাওয়া যায়। রুম নাম্বার 202, সমু এম। এটা তো বন্ধ স্যার। ভেঙে ফেলো দরজা। এই, কে তুই? সব বিবেক, এই দাঁড়া বলছি। স্যার, আমি সিকিউরিটি গার্ডকে টাকা দিয়েছিলাম স্যার, ওই সোডিয়ামটা অডিটোরিয়ামে রাখার জন্য স্যার। ও, তাহলে সিকিউরিটি গার্ডও জড়িত ছিল? কে তোমাকে টাকা দিয়েছে? স্যার, মনোজ। মনোজ? মনোজ কে আবার? স্যার, ওই ডেরাবানা রক ব্যান্ডে প্রথমে ড্রাম বাজাতো স্যার, ওই আমাকে টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য স্যার। আচ্ছা, তার মানে মনোজ ডেরাবানা রক ব্যান্ডের আগে থেকে মেম্বার ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার, আমার কথা বিশ্বাস করুন প্লিজ, ওই মিলিনার খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার, বিশ্বাস করুন প্লিজ। কোথায় ওকে পাওয়া যাবে? দেখাও। ওই যে বসে আছে ছেলেটা, চলো। মনোজ, চলো আমাদের সঙ্গে একটু ঘুরে আসবে। কেন পেছন লাগছে ভাই? ভালো সে যেখানে বসে আছো, হ্যাঁ নিজে যাবে নাকি? হ্যাঁ, তোমরা কারা বলো তো? সিআইডি। সিআইডি? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আরে 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 আরে, এই, আমি কোথায় আছি? আমি মনে করিয়ে দিচ্ছি, বারে বসেছিলি, থাপ্পড় বেরো। কি মনে পড়লো নাকি? হ্যাঁ, মনে পড়ে গেছে স্যার। স্যার, তাহলে আর দেরি করছো কেন? গান গাইতে শুরু করে দাও। কোন গান স্যার? মিলিনের গানটা। না স্যার, মিলিনার খুনে আমার কোনো হাত নেই। মিথ্যে! ওই লোকটার নাম বলো যার ডান কানের পাশে বিছের ট্যাটু আছে, বলো। ডান কানে বিছের ট্যাটু? হ্যাঁ, যে লোকটার পাশে সেদিন তুই বসেছিলিস। স্যার, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমরা সেই বিচের ট্যাটুওয়ালা লোকটার কথা বলছি যে এর ওতে সিট নাম্বার 12-তে বসেছিল, বুঝতে পেরেছো? স্যার, স্যার এরকম কোনো লোককে আমি চিনি না। সিট নাম্বার 11 আর 13-র মাঝখানে তুমি বসনে যখন শো চলছিল? না স্যার, আমি তো অডিটোরিয়ামের ভেতর ঢুকিও নি। আবার মিথ্যে? না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। স্যার, আমি ওই লোকটাকে টাকা দিয়েছিলাম ঠিকই, যাতেও সোডিয়ামের টুকরো অডিটোরিয়ামের ভেতরে রেখে আসতে পারে, কারণ ওই শোটাকে আমি বন্ধ করতে চাইছিলাম। আর আমি পরে জানতে পারলাম, আমি টিভিতে নিউজে দেখলাম যে ওই সোডিয়ামের টুকরোটা তো পরে কাজ করলো। কিন্তু এই শোটা তুমি কেন নষ্ট করতে চাইছিলে? হ্যাঁ, কারণ আমি বদলা নিতে চেয়েছিলাম। বদলা? কিসের বদলা? আমি ডেরেবানা ব্যান্ডের ড্রাম বাজাতাম স্যার, একদম ঠিকঠাক। আর ওরা একটা নতুন ড্রামারকে নিয়ে নিল।
আমার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিল। এমনি বের করে দিয়েছিল? আরে কিছু তো করেছিস তুই নাকি? সত্যি বল, বল। স্যার আমি একদিন ভুল করে মেলিনাকে বিরক্ত করেছিলাম, আর সেই জন্যই আমাকে ওই ব্যান্ড থেকে বাদ দিয়ে দিল ওরা। ও হো, তাহলে এই ব্যাপার। সেই জন্যই তুমি মিলিনাকে খুন করে দিয়েছো? হ্যাঁ? না স্যার, স্যার আমি আপনাকে সত্যি কথা বলছি স্যার। স্যার মেলিনাকে মারার পেছনে আমার কোনো হাত নেই স্যার। স্যার এই মনোজ কিন্তু আগাগোড়া মিথ্যে বলছে স্যার। খুনের কিছুক্ষণ আগে ও ওখানে ছিল যখন, তাহলে এটাই প্রমাণিত হয় যে এই খুনে ওর হাত অবশ্যই আছে স্যার। আর আরও একটা ব্যাপার রয়েছে স্যার, মনোজ মিলিনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর এই ব্যাপারটা মিলিনা সবাইকে বলে দিয়েছিল। তাহলে মিলিনার ব্যাপারে ওর মনের মধ্যে ঘৃণা তো ছিলই। হ্যাঁ, ওকে একদম চেনো না, আবার ওকে জেরা করতে হবে। হ্যাঁ স্যার, এখন অব্দিও বিউরোতে আছে স্যার। যখন ওই কানের টাটুওয়ালা লোকটাকে খুঁজে পাবো না, তখনই আমরা জানতে পারবো যে মনোজ সত্যি বলেছে না মিথ্যে বলেছে। কিন্তু স্যার আগে ওই কানে ট্যাটু করা লোকটাকে খুঁজে বের করা দরকার। খুঁজলে তো আমরা নিশ্চয়ই পাবো তাকে, ফেডরিক। এই শহরে যতগুলো ট্যাটু পার্লার আছে সবাইকে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, এমন কে কে আছে যারা কানের পাশে বিছের ট্যাটু লাগিয়েছে। আপনাদের এখানে যতগুলো লোকেরা নিজের ডান কাঁধের নিচে, মানে এইখানে একটা বিছের ট্যাটু বানিয়েছে, ওদের সমস্ত নাম চাই। দেখ ভাই রঙ্গিলা, আমি তো তোকে আগেও বললাম আমাকে সমস্ত কাস্টমারের নাম আমায় দিস না। 100-150 নাম নিয়ে আমি কি করব বলতো ভাই? আমাকে শুধু সেই লোকগুলোর নাম দে যারা বিছের ট্যাটু করিয়েছিল। বুঝতে পেরেছি স্যার, আমি বুঝতে পেরেছি। একটু দেখান তো কত ধরনের ট্যাটু আছে এই বিছের? প্রায় 5 রকমের। 5 রকমের? দেখতে পারি আমি? হ্যাঁ। আপনার এখানে এরকম কতজন এসেছিলেন যারা বিছের ট্যাটু বানিয়েছিল? স্যার বিচের তো অনেক রকম ট্যাটু হয় স্যার, কিন্তু আমি অনেক লোকের বানিয়েও দিয়েছি। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্যার যে আপনি কি ধরনের বিচের কথা বলছেন। সবাই একটা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, আর কেউ কোনো কথা বলবে না। কি জানি ভাই কি জন্য লিখেছে। যত চলো। আমাদের কেন রাখলো বলতো? চলো আপনারা সবাই নিজের মাথাটাকে বাঁদিকে ঘোরান, বাঁদিকে। ট্যাটুটা ভালো করে দেখতে দিন। ফেডরিক, রাজীবকে নিয়ে এসো। হ্যাঁ রাজীব, দেখো এদের সবার ট্যাটু দেখো, আর মন দিয়ে দেখো এদের মধ্যে কার ট্যাটু আছে যে তোমার সামনে এই 12 নম্বর সিটে বসেছিল, যার কানের পাশে বিছের ট্যাটু আছে। ইয়েস স্যার। দেখো ভালো করে। এসো রাজীব, দেখাও তোমারটা। এ না স্যার। এ এটাও না স্যার। এ না। পাক্কা? পাক্কা স্যার, এটাও না। সামনে তাকাও। ঘোরো। এই ধরো ধরো ধরো। আরে 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 পালাচ্ছিস কোথায় বাবু? মনোলাল দাঁড়া এখানে আরাম করে। দেখো এটা তো ওই ট্যাটুটাই স্যার, এটা ওই লোকটাই ওই দিন হলে আমার সামনে বসেছিল। এই ছিল স্যার। কেন কেন মেরেছো তুমি মিলিনাকে? বলো। আমাকে ওর জন্য টাকা দেওয়া হয়েছিল স্যার। টাকা কে দিয়েছিল? ডিমি। ডিমি? হ্যাঁ স্যার, ডিমি আর ওর বন্ধু মন্টি আশেপাশেই বসেছিল, যাতে কেউ গুলি চালাতে দেখে না নেয়। কোথায় পাবো এই ডিমিকে? হ্যালো, এটা আমার আপনি মিউজিক সিস্টেমের সাথে কি করছেন? না মানে আমি জুস খাচ্ছেন? এক্সকিউজ মি স্যার। এই এই আপনি চিকেন রোলটা রেখে দিন। এই চিকেন রোলটা খাবেন না, রেখে দিন। এটা কি হলো? কি হচ্ছে কি এগুলো? কে আপনারা? আর আমার ঘরে আপনারা কি করছেন? আরাম করছি। আপনারা ভিতরে ঢুকলেন কি করে? ডিমি নাম না তোমার? হ্যাঁ দেখো ভাই, ব্যাপারটা হলো যে আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি?
এই মিলিনাকে কেন মারলে তুমি? মেলিনা? কে মেলিনা? দেখ বাবু, আমরা সব কিছু জানতে পেরে গেছি। হ্যাঁ, শার্প শুটার, টাকা, মিলিনা, সব কিছু। ও দেখো ডিমি, তাড়াতাড়ি সবকিছু আমাদের বলে দাও, আমরা চলে যাব। আপনারা বাজে কথা বন্ধ করুন আর বেরিয়ে যান এখান থেকে, প্লিজ বেরিয়ে যান। মেলিনা আর আমি কলেজের দিন থেকে একে অপরকে ভালোবাসতাম। হঠাৎ করে একদিন ও মুম্বাইতে চলে আসে। ওর ফোন করাটাও বন্ধ হয়ে যায়। ও আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তারপর ও আবার মুম্বাইতে আসে। আর আমি তখন মেলিনা আর ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে শুনি। মেলিনা ওর বয়ফ্রেন্ডের রক গ্রুপে জয়েন করে নেয়। বাহ, মেয়েটাকে খুন করে দিলি, আবার ভালোবাসার গল্প বলছিস? হ্যাঁ, আমি জানতে পেরেছিলাম মেলিনা আর ওর বয়ফ্রেন্ড বিয়ে করবে। এই শুনে আমার মাথা গরম হয়ে যায়। আর আমি মেলিনাকে মারবার জন্য একটা প্ল্যান তৈরি করে ফেলি। তাহলে মিস্টার ডিমি, তোমার তো ফাঁসি হবেই হবে।